পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যেই অপসংস্কৃতি রয়েছে সেটি বন্ধ করতে হবে। পুলিশের আইনগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের সেবাপ্রাপ্তির অন্যতম মাধ্যম থানাগুলোকে আধুনিকায়ন করতে হবে। থানার যে প্রযুক্তিগত এবং পরিবহনগত যে অপ্রতুলতা রয়েছে সেটির সীমাবদ্ধতা নিরসন করতে হবে। সংসদের প্রথম অধিবেশনে বলেছিলাম যে পুলিশকে ম্যানেজ করে চলার যে একটা সংস্কৃতি আছে সেটা থেকে মূলত হচ্ছে আমাদের দেশে পুলিশি যেই বিদ্যমান দুর্নীতিগুলো সৃষ্টি হয়। পরে যখন আরও বাস্তব চিত্র দেখলাম তখন আরও জানলাম যে এই ম্যানেজ করার প্রয়োজনটা মূলত হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সমস্যার ফল। তো সেই জায়গা থেকে পরে আরও খোঁজ নিয়েছি এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় কি জানেন, যখন খুন ও ডাকাতির মতো এই স্পর্শকাতর বিষয়গুলোর মামলা হয় এবং সেই মামলাগুলোর তদন্তের জন্য একটা তদন্ত কর্মকর্তার বরাদ্দ থাকে মাত্র 6,000 টাকা। এবং আরও বিষয় হচ্ছে এই 6,000 টাকা খরচ করার জন্য একাধিক কর্মকর্তাও বদলি হয়। তো দেখা যায় একাধিক কর্মকর্তা বদলি হচ্ছে, কিন্তু ওই 6,000 টাকাই কিন্তু আসলে বরাদ্দটা থেকে যাচ্ছে। তো আরও উদ্বেগের একটা বিষয় আছে। আমরা জানি যে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এই অর্থ পাচার সম্পর্কিত যেই মামলাগুলো রয়েছে সেগুলোর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে মাত্র 3,000 টাকা হচ্ছে আপনার বরাদ্দ দেওয়া হয়। তাহলে এই 3,000 টাকা বা 6,000 টাকার মধ্য দিয়েই তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমগুলোই হচ্ছে সম্পন্ন করতে হয় এই সরকারি যারা এএসআই আছে বা এসআই আছে বা তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে। সমস্যাটা বা বিপত্তিটা বাধে যেখানে সেটি হচ্ছে যে আপনি যখন দেখবেন একটা কর্মকর্তা যখন তদন্ত সংশ্লিষ্ট একটা জায়গায় সে কোনো একটা জায়গায় 4-5 বার যায় তখনই দেখা যায় এই অর্থ শেষ হয়ে যায়। তো এই বাকি অর্থটা একটা তদন্ত কর্মকর্তা কোন জায়গা থেকে সে সংগ্রহ করে, এই সংগ্রহ যে জায়গা থেকে করে এটা নামই হচ্ছে ম্যানেজ করা। সে ম্যানেজ করে নেয়। সে কোন জায়গা থেকে ম্যানেজ করে নেয়? সে যে বাদী থেকে ম্যানেজ করতে হয়, অথবা যে বিবাদী থাকে তার থেকে ম্যানেজ করতে হয়, সাক্ষী থেকে ম্যানেজ করতে হয়, তাকে বিভিন্ন প্রক্রিয়ায় সেই বিষয়গুলো ম্যানেজ করতে হয়। এবং অনেক পুলিশ সদস্যদের কাছে যখন আমরা কথা বলেছি তখন আমরা শুনেছি মামলার কাজে আদালতে যে যাতায়াত হয় অথবা সাক্ষী প্রদানের জন্য কিংবা তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণের জন্য যে খরচগুলো হয় সেগুলোর জন্য কিন্তু সরকারি কোনো বরাদ্দ থাকে না। ফলে এসব প্রত্যেকটা ব্যয় এই তদন্ত কর্মকর্তাদের প্রত্যেকের নিজস্ব বেতন থেকে বহন করতে হয়। প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একজন সরকারি কর্মচারী কেন তার বেতন থেকে সরকারি কাজের জন্য সে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য সে অর্থের দায় বহন করবেন? আর বিশেষত কনস্টেবল, এএসআই বা এসআই তাদের বেতনই বা কত? একটা এএসআই বা এসআই কয় টাকা বেতন পায়? এই সীমিত বেতনের মধ্যে এই কার্যক্রম কতটা সম্ভব? সুতরাং আমি যদি এই বিদ্যমান সমস্যাটা রেখে আমি যদি একটা তদন্ত কর্মকর্তার কাছ থেকে স্বচ্ছতা প্রত্যাশা করি তাহলে সেটা এক ধরনের হিপোক্রেসি। অর্থাৎ আমার এই বিদ্যমান ব্যবস্থাটাই একটা তদন্ত কর্মকর্তা, পুলিশের এএসআই, এসআই, কনস্টেবলকে দুর্নীতির দিকে, যেটাকে আমরা একটা একাডেমিক শব্দে বলি ম্যানেজ করার দিকে ঠেলে দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে, এবং এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে একটা দুর্নীতির স্থায়ী একটা প্রাতিষ্ঠানিক দায়মুক্তির ব্যবস্থা গড়ে ওঠে। এবং আমরা অনেক পুলিশের সাথে যখন কথা বলেছি সেই পুলিশের আমরা অনেক পুলিশকে দেখেছি তাদের জায়গায় এক ধরনের আকুতি রয়েছে, এই ম্যানেজ করার কালচার থেকে তাদের বের হওয়ার এক ধরনের আগ্রহ রয়েছে। আরেকটা বিষয় দেখবেন আপনারা, একটা পুলিশের কিন্তু নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। আমরা সংসদে বলেছিলাম যে 15-16 ঘন্টা বা তারও বেশি সময় যে ওভারটাইম করানো হয় সেটার জন্য যেন তাদেরকে ওভারটাইম দেওয়া হয়। কারণ তাদের যে চাকরির প্রকৃতি একটা জরুরি সেবামূলক কার্যক্রম এবং তাদের জায়গা থেকে দেখা যায় আমাদের লোকবলের ঘাটতি রয়েছে, সেই জায়গা থেকে তাদের ওভারটাইম এবং জরুরি ভিত্তি বিবেচনা করে তাদের অনেক সময় তাদের প্রত্যাশিত বা তাদের বরাদ্দ কাজের থেকে বেশি সময় ডিউটি করতে হয়। সেই বিবেচনায় আমরা ওভারটাইম দেওয়াটা সেটা ন্যায্য। স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, আমরা প্রত্যাশা করি সেই আশ্বাসটিকে উনি বাস্তবায়ন করবেন।